দেখো একটা ফ্লাইট যাচ্ছে, এই তো উপরে। আবার বেরিয়ে পড়েছি সেভেন ওয়ান্ডার্স দেখতে। দিল্লি, একদম পরিষ্কার আকাশ। একজন এখানে খুব টায়ার্ড, সেই সকাল থেকে তাই ঘুমাচ্ছে অনেকটা পথ। দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে মথুরায় আমাদের প্রথম স্টপ। কি সুন্দর জায়গাটা। আজকে রোদ্দুর নেই। আচ্ছা, আপনাদেরও কি তাজমহল কথাটা শুনলে হিস্ট্রি ক্লাসের কথা মনে পড়ে যায়, যেখানে পড়ানো হতো শাহজাহানের তৈরি মমতাজের জন্য এক অমর সৃষ্টি, যা কেবলমাত্র সাদা পাথরের তৈরি কোনো ইমারত নয়, যা আজও গোটা পৃথিবীর কাছে ভালোবাসার এক জীবন্ত প্রতীক। শুনেছি পূর্ণিমার রাতে যমুনা নদীর তীরে তাজমহল যেন এক টুকরো স্বর্গ। আচ্ছা, এসব তো গেল হিস্ট্রি আর কাব্যের কথা। বাস্তবে যে এই তাজমহল ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে এমন এক দৃষ্টান্তমূলক দেশ করে তুলেছে, তা তো আর বলার অপেক্ষা রাখে না। পৃথিবীর সপ্তম আশ্চর্যগুলোর মধ্যে অন্যতম এই তাজমহল দেখতে প্রতি বছর দেশ বিদেশ থেকে কত দর্শনার্থী আসে, আর তাই প্রতি বছর প্রায় 95 কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করে ভারতবর্ষ এই দর্শনীয় স্থানটি থেকে। সেরকম একটি নিদর্শনকে আমরা নিজের চোখে দেখব না তা তো হয় না। তাই এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মৌমিতা আর অনির্বাণের কলকাতা থেকে সুদূর আগ্রা জার্নির এক্সপিরিয়েন্স। 22শে জুলাই 2026 আমরা সেই মতো রওনা দিয়ে দিলাম কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। গিয়েই চলে গেলাম আকাশ এয়ার কাউন্টারে। এই প্রথমবার আমরা আকাশ এয়ারওয়েজের সঙ্গে ট্রাভেল করব। কিউপি 1802, যেটা ছাড়বে সকাল 8:55 আর দিল্লিতে পৌঁছে দেবে 11:25। আচ্ছা, এবার একটা মজার কথা বলি। কার কার অনির্বাণের মতো এয়ারপোর্টে গেলেই খিদে পায়? অনির্বাণের তো পায়, তাই সকাল সকাল ইচ্ছা না থাকলেও আমার মুখের রিয়াকশানটা দেখেই বুঝতে পারছেন মোমোটা খেতেই হলো। তারপরে এই যে একটু ওয়েদারটা দেখাই, সেদিন বৃষ্টি যেন নাছোড় বান্ধা। কিছুদিন আগেই কলকাতার যে অবস্থা হয়েছিল সে তো আপনাদের জানাই। কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো জলের তলায় ছিল। আমরা ভাবছিলাম আমাদের যাওয়ার দিনে এরকম কিছু না হয়, ঠিক তেমনি সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি। আমি তো ভাবছিলাম বোর্ডিং ঠিক মতো সময় শুরু হবে কি না, কিন্তু দেখলাম না, একদম শিডিউল টাইমেই বোর্ডিং শুরু হয়ে গেল। আস্তে আস্তে সমস্ত প্যাসেঞ্জার্সরাই আমরা বোর্ডিং করলাম। এবং জানেন তো, প্রথমবারের মতো জীবনে প্রথমবার যখন একদম ফ্লাইটে চড়েছিলাম, ঠিক প্রত্যেকবার সেরকমই আনন্দ হয়, আমার তো হয়। এই প্রথমবার আমরা আকাশ এয়ারওয়েজের সঙ্গে জার্নি করছি। যেহেতু আমাদের সিটটা একটু পিছনের দিকে ছিল, পিছনের রোয়ের দিকে, তাই আমাদের বোর্ডিংটা ফার্স্টেই হয়ে গেছিলো। আর দেখুন কি সুন্দর অনির্বাণ এখানে একটা ভিডিও নিয়েছে, কত সুন্দর লাগছে এর ভেতরের ইন্টেরিয়ার আর কালার কম্বিনেশনটা, বেশ নজর কাড়া। যে যার সিটে তো বসে গেলাম, পাশেই দেখলাম আর একটা আকাশ এয়ারওয়েজ ছাড়ার সময় হয়েছে। ডেস্টিনেশনটা জানি না, কিন্তু আমার ততক্ষণে বেশ ভয় লাগছে। বাইরে তীব্র জোরে বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছেন কাঁচগুলো পুরো ভিজে গেছে। শুধু একটাই ভাবছি যে ঠিক মতো টেক অফ করতে পারলেই হলো, কারণ সব কিছুরই তো একটা সময় অনুযায়ী আমাদের শিডিউল করা, ওখানে গিয়ে গাড়িতে ওঠাই সব কিছু। কিন্তু বলতে বলতে ঈশ্বরের কৃপায় দেখলাম রানওয়ের দিকে ফ্লাইট এগিয়ে যাচ্ছে। আর তারপরে একটা সময় কলকাতার মাটি ছেড়ে আমরা রওনা দিয়ে দিলাম দিল্লির উদ্দেশ্যে। যেই না প্লেনটা মাটি থেকে ওপরের দিকে উড়ে যায়, মনটা কেমন বাচ্চাদের মতো আনন্দে ভরে ওঠে। ব্যাস, কদিনের জন্য সমস্ত চিন্তা ভাবনা, কাজ কর্ম, রান্নাবান্না এসবকে পিছনে ফেলে টাটা বাই বাই বলে, কলকাতাকে কদিনের জন্য টাটা বাই বাই বলে আমরা যাচ্ছি আমাদের এবারের সফরে দিল্লির উদ্দেশ্যে। তারপরে আর কি, কখনো মেঘ, কখনো রোদ্দুর, এই পেরোতে পেরোতে নিচের বাড়িঘরগুলো একদম ছোট ছোট হয়ে গেল। আর তারপরে একটা সময় পুরোই ধোঁয়াশা। তারপরে একটু স্টেবল হতেই কেবিন ক্রুরা খাবার সার্ভ করা শুরু করলো। এবারই হলো একটা দারুণ মজার ঘটনা। আমরা কিন্তু আমাদের এই স্বল্প সময়ের জার্নিতে কোনো খাবার ইনক্লুড করিনি। হঠাৎ করে কেবিন ক্রু এসে আমাদের নাম বলে এই কোল্ড ড্রিঙ্কস আর নাটসের বক্সগুলো দিয়ে গেল। আমরা তো নিতে নারাজ। হঠাৎ কমপ্লিমেন্টারি পেয়ে কেমন লাগলো? সব সেলিব্রিটি না? হ্যাঁ, এক্স্যাক্টলি, সবাই কিনছে না। জানি না কেন ওই দিন
ফ্লাইটে বিশেষ কিছু সিট নম্বরের প্যাসেঞ্জার্সদেরই ওনারা কমপ্লিমেন্টারি খাবারগুলো সার্ভ করছিলেন। আমরা তো বেজায় খুশি। And temperature outside the windows is a negative 40 degrees Celsius. That's minus 40 degrees Celsius. All of your comfort in the cabin, maintaining a temperature of 24 degrees Celsius. Do let us know if you still need any adjustments in the temperature. We'll adjust it to your comfort. And as of now, we are getting a right crosswind. That is, the winds are from the right hand side of about 20 kilometers per hour. ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্ট শুনে যা বুঝলাম, দিল্লি বহু দূর একদমই নয়। খুব তাড়াতাড়ি আমাদের এই ফ্লাইট জার্নিটা শেষ হতে চলেছে। আমরা ল্যান্ড করব দিল্লির মাটিতে। দিল্লিতে ল্যান্ড করা মাত্রই ওই যে বলেছিলাম বৃষ্টি আজ বড্ড যেদিন নাছোড় বান্ধা, এতক্ষণ বেশ ভালোই একদম স্মুথলি এলাম। যেই নামবো অমনি মেঘ, আর তারপরেই ফ্লাইট থেকে নামার সাথে সাথে ঝমঝমিয়ে বৃষ্টি। মাটিটা দেখলেই বুঝতে পারছেন যে কী মারাত্মক ভিজে রয়েছে। যাই হোক, আমরা বাসে ট্রান্সফার নিয়ে চলে গেলাম আমাদের লাগেজের দিকে। এই লাগেজ কালেক্ট করার ব্যাপারটা না অনেকটা মনে হয় যে কার কত ভাগ্যের জোর। কিন্তু যাই হোক, এই দিল্লি এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল বা ডোমেস্টিক টার্মিনাল সবটাই এত সুন্দর সাজানো যে এতবার আসার পরও আমার বেশ ভালো লাগে। আপনাদের কার কার দিল্লি এয়ারপোর্টটা বেশ ভালো লাগে একটু জানাবেন তো কমেন্ট করে। ওই যে পিছনে লাগেজ এরিয়ায় পৌঁছে অনির্বাণ লাগেজ কালেক্ট করছে। সেদিন আমাদের লাগেজ বেশ তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। বললাম না, এই লাগেজ পাওয়াটা বেশ একটা ভাগ্যের জোর লাগে। যাই হোক, বাইরে বেরিয়ে দেখলাম ওয়েদার তো খুব পরিষ্কার। একটু তাড়াতাড়ি তো কিছু খেয়ে নিতে হবে, কারণ আমরা তো আর দিদিতে রেস্ট নেবো না, টানা জার্নি করবো আগ্রায়। তাই হলদিরাম থেকেই পয়সা দিয়ে কিনে ভেজ খেতে হয়েছে। খুবই কষ্ট হয়েছে, কিন্তু বিশ্বাস করুন ওই টার্মিনাল 1-এ গিয়ে ওইরকম সাত সকালে আর কিচ্ছু পাইনি। তো অতএব একটা মাশরুম রোল মতো খেলাম, যেটা খেয়ে আমাদের এত বড় চেহারায় সত্যিই পেট ভরেনি। তাই আবার গেলাম মাসালা কিচেনে। ওই যে ভেজ খেয়ে কি আর বাঙালির পেট ভরে? যাই হোক, তারপরে মাসালা কিচেন থেকে আবার একটা চিকেন কাঠি রোল নিলাম। সেটাও বসে বসে খেতে খেতে আমাদের আগে থেকে বুক করা এমএমটি মানে মেক মাই ট্রিপ থেকে বুক করা গাড়ি চলে আসার সময় হয়ে গেল। ওই যে দূরে আমাদের গাড়ি, যেটা আমাদের পৌঁছে দেবে আমাদের আলটিমেটাম গন্তব্য আগ্রায়, সেটা চলে এসেছে। দিল্লি পৌঁছে আমরা কিন্তু একদমই সময় নষ্ট করিনি। একটু কিছু খেয়েই, মানে আমাদের প্রথম থেকেই প্ল্যানিং ছিল যে দিল্লি এর আগে আমরা প্রচুর বার ঘুরেছি, তো সোজাসুজি একদম মোদ্দা যেটা ডেস্টিনেশন আগ্রাতে পৌঁছে যাওয়ার। তো সেই মতো আমাদের আগে থেকে আমরা এমএমটি থেকে গাড়ি বুক করে রেখেছিলাম। ওদের সাওয়ারি বলে একটা গাড়ির অ্যাপের সঙ্গে টাই আপ রয়েছে, সেখানে আমাদের গাড়ি ওয়েট করছিল টার্মিনাল 1। সেখান থেকে আমরা উঠে গেছি। আর সব থেকে বড় কথা, কলকাতাতে যখন স্টার্ট করেছিলাম তখনও তো মানে ফ্লাইট টেক অফ করতে খুব প্রবলেম হচ্ছিল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। ইভেন যখন আমরা দিল্লি এয়ারপোর্টে নামবো তখনও কিন্তু বেশ বৃষ্টি ছিল। 2-4 বার গোল গোল করে ঘোরার পরেই পাইলট অ্যানাউন্স করেছে যে নামতে পারবে। তো যাই হোক, মানে মোট কথা নামার এবং ওঠার সময় দুটোই ট্রাভেল দিয়ে হলেও এখন দিল্লি পৌঁছে কিন্তু একদম মানে রোদ, ঝলমলে রোদ। আশা করি আমাদের আগামী ট্রিপটাও খুব ভালো হবে। তো এখন আপাতত আমরা ঠিক করেছি যে দিল্লি থেকে আগ্রার যেটা শর্টেস্ট রুট এখন যমুনার এক্সপ্রেস, সেটাকেই ধরবো। একটু ওয়েদারটা দেখাই। ওয়েদারটা জাস্ট দেখুন, কে বলবে একটু আগেই নাকি বৃষ্টি পড়ছিল দিল্লিতে। একদম পরিষ্কার আকাশ, একটা রৌদ্রোজ্জ্বল দিন। এইবার কিন্তু কথা বলতে বলতে আমরা যমুনা এক্সপ্রেসে উঠে পড়েছি। আর দেখুন 100 স্পিডে গাড়ি চলছে। গাড়ির বাইরে সমস্ত গাছপালা, বাড়িঘরদোর তীব্র গতিতে পিছনে চলে যাচ্ছে। কী যে জোরে গাড়ি চলছিল বলে বোঝাতে পারবো না। অথচ ভেতরে বসে আমরা কিন্তু কিছুই রিয়েলাইজ করতে পারছিলাম না। তার প্রধান দুটো কারণ। এক তো আমাদের চালকের অত্যন্ত ভালো হাত, বয়সে অল্প হলেও বোঝা গেল যে সে তার কাজের ব্যাপারে বেশ দক্ষ। আর তার সাথে সাথে যদি আমি এই যমুনা এক্সপ্রেসের প্রশংসা না করি তাহলে কিন্তু ভুল হবে। মাখুনের মতো রাস্তা,
এর আগে একবার অনির্বাণ এসছে, তখন নাকি অনেক সময় লেগেছিল 2018 সালে, কিন্তু এখন আমাদের এই জার্নিটা এত স্মুথ যাচ্ছে যে আপনাদের বলার কিছু নেই। আপনারাও চেষ্টা করবেন দিল্লি থেকে আগ্রা যাওয়ার সময় যদি বাই কার যান তাহলে অবশ্যই এই যমুনা এক্সপ্রেস হাইওয়ে টোল দিয়ে হলেও যাওয়ার চেষ্টা করবেন, কারণ জার্নিটা কিন্তু বেশ স্মুথ গেছে। আর আমাদের গাড়ির ড্রাইভার প্রথম স্টপ দিল খাওয়ার মথুরায় গিয়ে। দিল্লি থেকে আগ্রা যাওয়ার পথে মথুরায় আমাদের প্রথম স্টপ। কি সুন্দর জায়গাটা, একটা কি সুন্দর স্টপে দাঁড় করিয়েছে ধাবা, ভেতরে কত জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আমি ফ্লিপ করে দেখাই। এই ধাবাটায় কম বেশি সব গাড়ি স্টপ নেয়। এই ধাবাটার মধ্যে ক্লিন, একদম নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম অ্যাক্সেস ছিল, সাথে প্রচুর রকমের খাবার দাবারের অপশনস, আবার ছোটোখাটো সভেনিয়ার শপও আপনারা পেয়ে যাবেন। কিছুক্ষণের মধ্যেই মথুরা থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের আগ্রার হোটেলে। আর গিয়ে বিশ্বাস করুন একটু সময় নষ্ট না করে একটু চেঞ্জ করে আমরা চলে এসেছি আমাদের ডিনার সারতে জনিস প্লেসে। রেকমেন্ডেশন থেকেই পাওয়া, হোটেলের বয় রেকমেন্ড করলো, বললো এখানে গিয়ে খান ওদের স্পেশাল মুর্গ মশালাম আর তার সাথে তন্দুরি রুটি। আমরা খেয়েছিলাম অবশ্য বাটার নান। প্রথমে একটা কোয়ার্টার প্লেট নিয়েছিলাম, তারপরে মন ভরেনি। মুঘলদের খাবার এত তাড়াতাড়ি মন কি ভরে, আবার একটা রিপিট করলাম। এইভাবে আমরা আমাদের এই প্রথম দিনটার জার্নি শেষ করলাম। আজকের ব্লগে এইটুকুনিই থাক, তবে পরের ব্লগে কিন্তু আমাদের এই তাজমহল ফেসিং রুমের ডিটেলস, হোটেল যেখান থেকে রুমে বসে বসে এত সুন্দর তাজমহলের ভিউ এনজয় করতে পারবেন, সেই সমস্ত ডিটেলস নিয়ে নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে। আমরা খুব ভোর ভোর তাজমহলে গেছিলাম, পরের দিন কিভাবে গেলে আপনারা এরকম একটা সুন্দর ভিউ পাবেন, বিকেলবেলা আবার সানসেট দেখার জন্য গিয়েছিলাম আগ্রা ফোর্ট। এই সব কিছু নিয়েই কিন্তু সেকেন্ড ব্লগ আমাদের আগ্রা জার্নির খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করুন। আর আজকের ব্লগটা আমাদের এই কলকাতা থেকে আগ্রা পর্যন্ত এই জার্নির ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ব্লগিংয়ে খুবই নবিস, চ্যানেল দেখলেই বুঝতে পারবেন, তবু নিজেদের আনন্দ, নিজেদের জার্নিটাকে ছোট ছোট করে আপনাদের সঙ্গে তুলে ধরতে ভালোবাসি। তাই আপনাদের সাজেশন অকপটে জানাবেন, উন্নতি করতে ক্ষতি নেই। আপনাদের সাজেশনগুলো নিয়েই চেষ্টা করব নিজেদের ব্লগিংটাকে আরও বেশি করে ভালো করতে। কোনো যদি ভুল ত্রুটি সাজেশন কিছু থাকে অকপটে জানাবেন। এবং যারা প্রথমবার আমার এই চ্যানেল দেখছেন, যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে আর একবার ওয়েলকাম টু মাই চ্যানেল। আর প্লিজ ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।